আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আমাদের কাছে যে ঘটনাটি এসেছে সেই ঘটনাটি আসাম থেকে শরীফুল নামের একজন পাঠিয়েছেন। ঘটনাটি শরীফুলের জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা। আশা করি আপনাদের সবার কাছে ভালো লাগবে। বরাবরের মতো কণ্ঠে আমি ইমরান আপনাদের সঙ্গে আছি এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স প্রাইম। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে দিন। আমাদের কমিউনিটি খুব দ্রুতই 10,000 পূর্ণ হতে চলেছে, সেহেতু যারা তারা অবশ্যই 10,000 পূরণ করতে আমাদের সহায়তা করুন। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা সরাসরি ঘটনায় চলে যাই। আজকে আমি আমার জীবনে ঘটে যাওয়া সত্য একটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়ি ইন্ডিয়াতে আর স্টেট হলো আসামে। আমার নাম শরীফুল। ঘটনাটি যখন আমার সঙ্গে ঘটে তখন আমার বয়স 18 কি 19 বছর ছিল। তখন আমি স্কুলে পড়তাম। পড়াশোনার পাশাপাশি বাহিরে অনেক সময় বেড়াতে যেতাম বা দূরে কোথাও যেতাম। তবে যেদিন আমার সঙ্গে এই ঘটনাটা প্রথম ঘটা শুরু করে সেদিন একটা কারণবশত আমি একটা জায়গায় বেড়াতে গিয়েছিলাম। সেটা ছিল আমার এক বন্ধুর বাড়ি। সেই বন্ধুর বাড়ি থেকে ফিরতে ফিরতে বেশ খানিকটা রাত হয়ে গিয়েছিল। রাত তখন 12:30 বাজে। আমি আমার বন্ধুর বাড়ি থেকে বের হয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আমি অনেক রাত হয়ে গিয়েছে ভেবে তাড়াহুড়ো করে বাড়ির দিকে যাচ্ছিলাম। ওইখান থেকে আমাদের বাড়িটা খুব বেশি দূরে না, আর এত রাত্রেবেলা রাস্তায় কোনো গাড়ি ঘোড়া পাওয়া যাবে না, যার কারণে আমাকে হেঁটেই বাড়িতে ফিরতে হবে। রাস্তা দিয়ে হাঁটছিলাম আর মনে মনে ভাবছিলাম আজকে এত দেরি করে বের হওয়া একদমই উচিত হয়নি, আরও তাড়াতাড়ি বের হলে ভালো হতো। আসমানে এক ফোঁটাও জ্যোৎস্না নেই। অন্ধকার রাতের মধ্যে মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে সামনে যতদূর দেখা যাচ্ছে ততদূর আমি হেঁটে যাচ্ছি। আমার খানিকটা ভয় লাগতে শুরু করে, কারণ গ্রামের রাস্তা, আশেপাশের মানুষজন সবাই ঘুমিয়ে পড়েছে। এত রাত্রেবেলা কেউ জেগে থাকে না স্বাভাবিকভাবে। আমি হাঁটতে শুরু করলাম। খানিকটা দূরে আসার পরেই টর্চ লাইটের আলোয় খানিকটা দূরে আমি অদ্ভুত একটা জিনিস দেখতে পেলাম। একটা সাদা ধবধবে বিড়াল। বিড়ালটাকে দেখতে খানিকটা অস্বাভাবিক। বিড়ালটার চোখ দুটো একদম গাঢ় নীল এবং পুরো শরীর সাদা ধবধবে এবং আকারে এবং সাইজে অন্যান্য বিড়াল থেকে একটু বেশি লম্বা এবং বড়। দেখে কোনো বন বিড়াল মনে হবে, কিন্তু বন বিড়াল বা শেয়াল জাতীয় কোনো কিছু হলে এত সুন্দর তো হয় না। বিড়ালটাকে দেখে মনে হচ্ছে কোনো বাড়ির পোষা বিড়াল এবং এত রাত্রেবেলা এখানে এসেছে। প্রথম আমি বিড়ালটাকে দেখে কিঞ্চিত ভয় পেয়ে গেলাম, কারণ ভয় পাবারই কথা। এরকম অদ্ভুত এক জন্তু যদি হঠাৎ করেই চোখের সামনে চলে আসে তাহলে তো ভয় পাবারই কথা। সাধারণের থেকে খুবই দামি দেখতে বিড়ালটা। আমি রাস্তা থেকে বিড়ালটাকে হুস হুস করে সরার জন্য সিগন্যাল দিলাম, কিন্তু বিড়ালটা কোনোভাবেই আমার সামনে থেকে সরছিল না। সে আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমি বিড়ালটাকে আবার হুস হুস করে সরতে বললাম, কিন্তু কোনোভাবেই সে ওইখান থেকে সরছিল না। তখন আমার মাথায় আসলো। তখন আমি ভাবতে লাগলাম, রাত বেরাতে এরকম খারাপ জিনিস রাস্তার সামনে মানুষের পথ আগলে দাঁড়ায়। আমি এরকম ঘটনা অনেক শুনেছি। দূর থেকে শিয়াল এবং কুকুরের ডাক আমার কানে ভেসে আসলো। আমি কিঞ্চিত ভয় পেয়ে দোয়া-দরুদ পড়তে লাগলাম, কারণ আমি ছোটবেলায় মাদ্রাসায় পড়েছি, যার কারণে আমি অনেক দোয়া-দরুদ জানি। আমি শুরুতে আয়াতুল কুরসি পড়তে লাগলাম। আয়াতুল কুরসি পড়ে সামনের দিকে যখন তাকালাম আমি দেখলাম বিড়ালটা আর সেখানে নেই। আমি খুব দ্রুত গতিতে হাঁটতে শুরু করলাম। তারপর হঠাৎ করেই আমি আমার পেছনে কোনো কিছুর দপ দপ আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল যে আমার পেছনে আমাকে কেউ ফলো করছে। তারপর আমি যখন লাইটটা পেছনে মারলাম দেখলাম সেই বিড়ালটা, যেটা কিনা আমার সামনে ছিল, আমার পেছনে চলে গিয়েছে এবং সে পেছন পেছন আসছে। ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়াশোনা করতাম তখন বেশ দুষ্টু ছিলাম। এই দুষ্টু থাকার কারণেই আমার বাবা মা আমাকে মাদ্রাসা থেকে ছাড়িয়ে জেনারেল লাইনে দিয়েছে, যার কারণে আমার স্কুলে একটু দেরিতে পড়াশোনা হয়েছে। এতদিনে আমার ইন্টারমিডিয়েটে থাকার কথা, কিন্তু ওই মাদ্রাসায় পড়ার কারণেই আমি হয়তো এখন পর্যন্ত স্কুলেই পড়ে আছি। আমি ভাবতে লাগলাম এই বিড়ালটার পিছু কীভাবে ছাড়ানো যায়। খানিকটা দূরে গিয়েই আমি দেখতে পেলাম একটা কবরস্থান। ছোটবেলায় মাদ্রাসায় হুজুররা শিখিয়েছেন যে কবর স্থানে কোনো প্রকার বাজে জিনিস প্রবেশ করতে পারে না, অথবা সেখানে কোনো বাজে জিনিস থাকে না। আমি মনে একটু সাহস সঞ্চয় করলাম।
এই রাস্তাটা আমার পরিচিত। এই রাস্তা দিয়েই আমি আমার বন্ধুর বাড়িতে গিয়েছিলাম। রাস্তাটা খানিকটা কাঁচা। তারপর আমি গোরস্থানের সেই দেয়াল বেয়ে ওই পাশে লাফ দিয়ে পড়লাম। আমার পা গিয়ে একটা কবরের গর্তের মধ্যে প্রায় ঢুকে যাচ্ছিল। আমি অনেকটা সাহস সঞ্চয় করে সেখানেই বসে থাকলাম ঘাপটি মেরে। আমি লাইট মেরে দেখতে লাগলাম বিড়ালটা আর সেখানে নেই। তারপর আমি আবার দেয়াল টপকে বের হয়ে ওইখান থেকে দ্রুত পা চালিয়ে এক প্রকার দৌড়েই বলা যায় আমি বাড়ির কাছাকাছি চলে আসলাম। এরপরে আমি আর বিড়ালটাকে সেখানে দেখতে পাইনি। আমার কাছে মনে হচ্ছিল বিড়ালটা নিশ্চয়ই কোনো খারাপ কিছু, আমার ক্ষতি করার জন্য হয়তো আমার পেছন পেছন আসছিল। তবে বিড়ালটাকে দেখতে বেশ মায়াবী এবং খুবই দামি বিড়াল মনে হচ্ছিল। আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগলো। আমি প্রায় 1টা নাগাদ বাড়িতে পৌঁছে গেলাম। খুব দ্রুত এসেছি, যার কারণে তাড়াতাড়ি পৌঁছে গিয়েছি। বাড়িতে আসার পরে আমার মা ঘর থেকে বেরিয়ে বললেন, কিরে খোকা, এত দেরি করলি কিসের জন্য? আমি বললাম, মা একটু দেরি হয়ে গেল আসতে আসতে। তারপর আমার মা বললেন, কিছু খাবি? আমি বললাম, না, আমি ওর বাসা থেকে খেয়ে এসেছি। তারপর আর কথা না বলে আমি আমার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল, আমি শোবার সঙ্গে সঙ্গেই ঘুমিয়ে পড়লাম। 2 ঘন্টা পার হয়েছে। রাত তখন 3টা কি 3:30 হবে। হঠাৎ করেই আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে আমি শুনতে পাই কেউ আমার রুমের মধ্যে হাসাহাসি করছে খুব জোরে, এবং আমি স্পষ্ট দেখতে পেলাম যে আমার পায়ের কাছে কিছু একটা দাঁড়িয়ে আছে। আমি তো দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি চিৎকার চেঁচামেচি শুরু করলাম। তারপর আমার মা ওই রুম থেকে ছুটে আসলেন। বললেন কি হয়েছে, এরকম ভাবে চিৎকার চেঁচামেচি করছিস কিসের জন্য? আমি তখন মাকে বললাম, আমি কাউকে দেখেছি, আমার এই রুমের মধ্যে কেউ একজন আছে। মা বলল যে এরকম কোনো কিছুই না, তুই ঘুমিয়ে পড়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। ওই সময় খানিক ঠান্ডা পড়েছে। আমি কম্বলটা মুড়ি দিয়ে ঘুমানোর চেষ্টা করলাম। খানিকক্ষণ পর আমি আবার কোনো কিছুর একটা হাসি শুনতে পেলাম। কোনো একটা মেয়ে মানুষ আমার ঘরের ভেতরে এসে হাসছে, এবং আমি স্পষ্ট উপস্থিতি বুঝতে পারছি। আমি মনে মনে ভাবলাম, আমি স্বপ্ন দেখছি না তো? খানিকটা তন্দ্রাও লেগেছিল আমার চোখে। তারপর আমি নিজের হাতে চিমটি কেটে দেখলাম না না, এটা তো স্বপ্ন নয়, সত্যি সত্যি তো কেউ আমার রুমের মধ্যে হাসছে, এবং এটা একটা মেয়ে মানুষ। আমি দোয়া দরুদ পড়তে লাগলাম, কিন্তু কোনোভাবেই সেই কণ্ঠ এবং হাসি যেন আমার রুম থেকে যাচ্ছিল না। আমি আবার চিৎকার দিলাম। খানিকক্ষণ বাদে মা এবং আমার আব্বা দুজনই ছুটে আসলেন, এবং বাহিরে শোনা গেল ফজরের আজান দিচ্ছে। আব্বা মা বলল, কি হয়েছে, তুই এরকম চিৎকার চেঁচামেচি করছিস কিসের জন্য? আমাদেরকে কি ঘুমাতে দিবি না? আমি মাকে বললাম, মা, আবারও আমার রুমের মধ্যে কোনো একটা হাসির শব্দ আমি পেয়েছি। তারপর মা আমাকে বলল, আচ্ছা ঠিক আছে, তুই এক কাজ কর, বড় ঘরে গিয়ে ঘুমা, ওইখানে গিয়ে তোর ভয় কেটে যাবে। তুই রাত বেড়াতে বাড়িতে এরকম ভাবে ফিরিস, ভয় তো পাবি। আমি বলেছি না রাত বেড়াতে এরকম ভাবে ঘর থেকে বের হবি না? এই কথা বলার পর আমি মায়ের সঙ্গে বড় ঘরে গিয়ে ঘুমালাম। আব্বা উঠে তখন ফজরের নামাজ পড়ার জন্য চলে গেলেন। সে রাতে আমার ঘুম ঠিকমতো হয়নি বলে সকাল সকাল উঠে আমি স্কুলে যেতে হয়েছে আমাকে। স্কুলে গিয়েও আমি বেশ খানিকটা ঝিমালাম। আর স্কুলে আমাকে তো যেতেই হবে। স্কুলে না গেলে আমাদের স্কুলে ফাইন ধরতো, আর কয়েকদিন পরে গার্জিয়ান ডাকতো, যার কারণে আমাকে স্কুলে যেতেই হবে। স্কুল থেকে ফিরতে ফিরতে আমার প্রায় বিকেল হয়ে গেল। বাড়িতে এসে খাবার দাবার খেয়ে সন্ধ্যার দিকে আমি নদীর কিনারায় ঘুরতে গেলাম। আমাদের গ্রাম ঘেঁষেই খুব সুন্দর একটা নদী বয়ে গিয়েছে। সেই নদীর পাড়ে আমি মাঝে মধ্যে গিয়ে বসে থাকি। বিকেলবেলা গিয়ে বসেছিলাম। খানিকক্ষণ বাদে সন্ধ্যা নেমে আসলো। কারণ হচ্ছে আমি ওই সময় সন্ধ্যার দিকেই বসে থাকি আশেপাশে। মাঠের পাশে ছেলেপেলে খেলাধুলা শেষ করে এই নদীতেই গোসল করে, আর এই কারণেই আমি এখানে মাঝে মধ্যে বসে থাকি। আর সুন্দরভাবে বাদ করে দেওয়া আছে, আর সেখানে একটা বট গাছও আছে, যে বট গাছটার নিচে বসে আমি মাঝে মধ্যে সময় কাটাই। সন্ধ্যা শেষে সমস্ত ছেলেপুলে মাঠ থেকে খেলাধুলা শেষ করে তাদের বাড়িতে চলে গেল। আমাকেও বাড়িতে গিয়ে পড়তে বসতে হবে, না হলে আব্বা ভীষণ বকবে। আমি ভাবলাম একটু পরে যাই। আমি গত রাতের ঘটনা মনে করে কিঞ্চিত হাসলাম। আসলে কি এরকমটা হয় নাকি? আমি নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখেছি, স্বপ্ন ছাড়া তো আর কিছু না। তখন সন্ধ্যার আলো পুরোপুরি নিভে যায়নি। আমি দেখতে পেলাম আমার থেকে 4-5 হাত দূরে একটি বিড়াল ম্যাও ম্যাও করে উঠল। সঙ্গে সঙ্গে আমি সেদিকে তাকিয়ে দেখি এটা অন্য কোনো বিড়াল নয়,
সেদিন রাতের বেলা আমি যে বিড়ালটাকে ওই গোরস্থানের একটু আগে দেখিয়েছিলাম, এটা সেই বিড়ালটা। ঠিক সেরকম নীল চোখ, চোখের মণিগুলো একদম গাঢ় নীল, পশমগুলো একদম সাদা ধবধবে, পুরো শরীরটাই সাদা ধবধবে, সাইজেও অন্যান্য বিড়াল থেকে অনেক লম্বা। বিড়ালটাকে দেখে আমি বুঝতে পারলাম এটা সেই বিড়ালটাই। আমি সেখানে আর না বসে দ্রুত ওইখান থেকে বাড়ির দিকে চলে আসলাম। আমি যতক্ষণ ওইখানে ছিলাম বিড়ালটা আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল। আমি খানিকটা ভয় পেয়েই এক প্রকার নদীর পাড় থেকে চলে আসলাম, কারণ আমার বেশ খানিকটা থাকার ইচ্ছে ছিল, কিন্তু তেমনটা হলো না। বাড়িতে এসে আমি পড়তে বসলাম। মোটামুটি 9:30 কি 10টা নাগাদ পড়াশোনা করলাম। তারপর মা আমাকে খাবার জন্য ডাকলো। আমি খাবার খেতে গেলাম। খাবার খেয়েই আমি মূলত ঘুমিয়ে পড়ি, কারণ আমার যাবার কোনো জায়গা নেই, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা খুব একটা দেই না আমি, যার কারণে 10টার দিকে খাবার খেয়ে আমি ঘুমিয়ে পড়ি। আর গ্রাম অঞ্চল যেহেতু, সেহেতু 10টা 11টা অনেক রাত। আমি খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে ঢুকবই, ঠিক তখনই দেখলাম আমার রুমে সাদা নাকাব এবং বোরকা পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটার হাইট মোটামুটি 5 ফুট 7-8 ইঞ্চি হবে, মোটামুটি আমার মতোই সাইজের আর কি। আমি মেয়েটাকে দেখে ভীষণ ভয় পেয়ে গেলাম। মেয়েটার পরনে ছিল সাদা রঙের বোরকা। মেয়েটার চোখ দুটো শুধুমাত্র দেখা যাচ্ছিল, চোখ দুটো একদম গাঢ় নীল। আমি চোখটা দেখে এবং মেয়েটাকে দেখে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে ঘর থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাবা এবং মা দুজনেই দৌড়ে আসেন। বলেন কি যে কি হয়েছে? আমি তখন বললাম, মা, এরকম ঘটনা, আমি আমার ঘরের ভেতরে একটা বোরকা পরিহিত মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখেছি। মেয়েটার গায়ে সাদা রঙের একটা বোরকা পরা, শুধুমাত্র চোখগুলো দেখা যাচ্ছিল। মা বলল কি যে তুই চোখে ধান্দা দেখেছিস, চল তো দেখে আসি। মা এবং বাবা দুজনেই আমার ঘরের ভেতরে আসলেন, কিন্তু তারা এসে ঘরের ভেতরে কোনো কিছুই পেলেন না। ঘরের ভেতরে এসে তারা অবাক হলেন, বললেন কি যে তুই কি আমাদের সঙ্গে ফাজলামো করছিস? কোথায়? কেউ তো নেই। আমি বললাম কি যে না না মা, আমি সত্যি সত্যি দেখেছি। তারপর মা বলল কি যে এইভাবে প্রত্যেকদিন চিৎকার চেঁচামেচি করিস, তুই এক কাজ কর, তুই তোর এক বন্ধুকে ডেকে নিয়ে আয়, ডেকে এনে তাকে তোর সঙ্গে ঘুমাতে বল। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপর আমার বাড়ির পাশেই আমার এক বন্ধুর বাড়ি ছিল, তার নাম ছিল জাহাঙ্গীর। আমি জাহাঙ্গীরকে ফোন করলাম, বললাম বন্ধু আমার বাড়িতে চলে আয়, আজকে রাতে আড্ডা হবে, মা বলেছে তোকে আমার সঙ্গে থাকতে, ঠিক আছে? তারপর জাহাঙ্গীরকে ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে জাহাঙ্গীর আমার বাড়িতে চলে আসলো। আমরা দুই বন্ধু সারা রাত ধরে গল্প করলাম। সারা রাত না, বেশ খানিকক্ষণ গল্প করলাম, একটা মুভি দেখলাম। তারপর রাত তখন 1:30টার বেশি হবে, দুজনে ঘুমিয়ে পড়লাম। আমি সে রাতে স্বপ্ন দেখলাম একটা বোরকা পরা মেয়ে আমাকে বলছে, শরীফুল তুমি একা ঘুমাবে, তুমি অন্য কাউকে তোমার সঙ্গে নিয়ে ঘুমাবে না, এতে আমার তোমার কাছে আসতে ভীষণ রকমের অসুবিধা হয় এবং তোমারও অসুবিধা হবে পরে। আমি সাথে সাথেই ঘুম থেকে জেগে যাই। আমার বন্ধুকে ডাকি, ডেকে তুলে বলি কি যে জাহাঙ্গীর, আমি এরকম একটা স্বপ্ন দেখলাম। আমার বন্ধুটা বলল কিছু হবে না, আরে ওটা তো স্বপ্ন ছিল, তুই যা চিন্তা করিস তাই হয়। তারপর আর কি, জাহাঙ্গীরের এই কথা শুনে বিষয়টাকে স্বাভাবিক ভেবে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন উঠে সারাদিন যেমন তেমন কাটলো, স্কুল, খাওয়া দাওয়া, খেলাধুলা, এভাবে কেটে গেল। আবার পুনরায় সন্ধ্যা হলো। সন্ধ্যা হওয়ার পরেই সেই স্বপ্নটার কথা আমার মনে পড়ে গেল। আমি ভাবলাম স্বপ্নটাকেও যদি বাস্তব হয়ে যায়, আর যদি ওই মেয়েটা আবার বাস্তবে আমার সামনে আসে এবং আমার কোনো ক্ষতি করার চেষ্টা করে। আমি সেটা নিয়ে ভাবতে লাগলাম। জাহাঙ্গীর ওদিনকে আমার সঙ্গে ঘুমাতে এসেছিল। আমরা প্রায় রাত 1:30 পর্যন্ত, মানে 1:30টা পর্যন্ত দুজনে সিনেমা মুভি টুভি দেখে গল্প গুজব করে আবার শুয়ে পড়লাম। রাত তখন আনুমানিক 2টার কাছাকাছি হবে। আমি দেখলাম একটা মেয়ের কণ্ঠে কেউ এসে আমাকে বলছে, শরীফুল তোমাকে না আমি বলেছি তুমি একা একা ঘুমাবে, যদি তোমার সঙ্গে কেউ ঘুমায় তাহলে কিন্তু তোমার ক্ষতি হবে, আমি এখানে আসতে পারি না। আমি তোমাকে গত রাতে স্বপ্নে বারবার করে বারণ করে দিলাম যে তোমার সঙ্গে যেন কেউ না ঘুমায়, তারপরেও তুমি তোমার বন্ধুকে কেন তোমার সঙ্গে আনলে? তুমি কি তোমার বন্ধুর ক্ষতি চাও? যদি ক্ষতি না চাও তাহলে পরের দিন থেকে তোমার বন্ধু যেন এখানে আর না ঘুমায়। সঙ্গে সঙ্গে আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি কোনো মতো আমার বন্ধু জাহাঙ্গীরকে ডেকে তুললাম। বললাম কি যে বন্ধু, মেয়েটা তো আজকে ওইখানে এসেছিল এবং আমি তাকে এখানেই দেখেছি। জাহাঙ্গীর এই কথা শুনে বলল, আরে ধুর,
কি স্বপ্ন দেখিয়ে কি আবোল তাবোল বলছিস? স্বপ্ন আবার সত্যি হয় নাকি? তুই ঘুমিয়ে পড়তো। আমি জাহাঙ্গীরের কথা শুনে খানিকটা সাহস সঞ্চয় করে ঘুমিয়ে পড়লাম। যেহেতু তখন ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, কম্বলটা মুড়ি দিয়েই ঘুমালাম, যাতে করে ভয়টা একটু কম লাগে। যাই হোক, সেদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সারাদিন যেন তেন ভাবে কেটে গেল। এর পরের দিন রাত থেকে মেয়েটা প্রত্যেক দিনই এভাবে আসতে শুরু করলো। কিন্তু এর আগে তো তাকে আমি সরাসরি আমার রুমের ভিতরে দাঁড়িয়ে থাকতে দেখতাম, মূর্তির মতো, অবয়বের মতো। কিন্তু এর পরের দিন থেকে বেশ কিছুদিন মেয়েটা শুধুমাত্র আমার সঙ্গে কথা বলতো। মানে হচ্ছে রাত্রেবেলা আসতো, আমার ঘুম ভেঙে যেত, আর ওরকমভাবে হাসতো এবং কথা বলতো। আমি মনে মনে ভাবতাম এটা তন্দ্রা ছিল না স্বপ্ন ছিল। মেয়েটার কণ্ঠ আসলেই খুব বেশি মিষ্টি ছিল, খুবই মিষ্টি ছিল। আমার কাছে শুনতে ভালোই লাগতো, কিন্তু আমি যে ভয় পেতাম। একদিন আমি একা একা শুয়েছি। জাহাঙ্গীর তখন তার নানি বাড়িতে বেড়াতে গিয়েছিল। ওই দিন রাত্রে জাহাঙ্গীর আমার সঙ্গে ঘুমিয়েছিল না, আমি একা একা শুয়েছিলাম, যার কারণে হয়তো মেয়েটা সাহস করে আমার কাছে আসে। রাত তখন আনুমানিক 2টা হবে। সেদিনকার মতো আমার ঘুম ভেঙে গেল। এই ঘটনা ঘটার আগে আমার ঘুম এত কড়া ছিল যে আমাকে কেউ ডেকে ঘুম ভাঙাতে পারতো না। কিন্তু ইদানিং এমন হচ্ছে যে মাঝ রাতেই আমার ঘুম ভেঙে যায়। কেন যেন আমি ঘুমাতেই পারি না, সে কেউ থাকুক আমার সঙ্গে আর না থাকুক। যেদিন থেকে এই ঘটনাগুলো আমার সঙ্গে ঘটা শুরু করেছে, আমার সঙ্গে শুধুমাত্র এমনই হচ্ছে। এই রাত 1:30, 2টা অথবা 3টা, এই টাইমটাতে আমার ঘুমটা ভেঙে যায়। সেদিনও কোনো ব্যতিক্রম হলো না। আর যেহেতু আমি একা একা ঘুমিয়েছিলাম, ঘুম ভেঙে গেল আবার। সেদিনের মতো করে মেয়েটা হাসছিল, আমি ভয় পেয়ে গেলাম। মেয়েটার এরকম অঙ্গভঙ্গি, এরকম অট্ট হাসি দেখে আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে ঘর থেকে বেরিয়ে বড় ঘরের সামনে গিয়ে দড়াম করে পড়ে গেলাম। আমার পড়ে যাওয়ার শব্দে বাবার ঘুম ভেঙে গেল। বাবা ঘর থেকে বের হয়ে এসে দরজা খুলে বলল, কি হয়েছে? আমি বললাম, বাবা, আজকেও আমি এরকম একটা জিনিস দেখেছি আমার ঘরের মধ্যে। সেই সাদা বোরকা পরা, স্পষ্ট অবয়ব বোঝা যাচ্ছিল, এবং সে প্রত্যেকদিন এসে এরকম ভাবে হাসে। যে কদিন জাহাঙ্গীর ছিল সেই কদিন আমি তাকে দেখতে পাইনি, কিন্তু জাহাঙ্গীর চলে যাবার পর থেকেই আমার সঙ্গে সে আবার দেখা দিতে শুরু করেছে। বাবা বললেন কি যে, কই, কোথায়? বাবার সঙ্গে সঙ্গে আমার ঘরে গেলেন, কিন্তু সেখানেতে সে কাউকেই দেখতে পেলেন না। এর আগেও কয়েকবার আমি বাবা মাকে এইসব কথা বলার চেষ্টা করেছি, কিন্তু বাবা মা কোনোভাবেই আমার কথা বিশ্বাস করতে চায়নি। কেন যে বিশ্বাস করেনি আমি জানি না। বাবা বললেন কি যে, আচ্ছা ঠিক আছে, তোকে ওই রুমের মধ্যে ঘুমাতে হবে না, তুই আজকে আমাদের সঙ্গে ঘুমা, ঠিক আছে? আমি আসলেই ওদিনকে রাতে বেশ ভয় পেয়ে গিয়েছিলাম। যদিও মেয়েটার কণ্ঠ খুবই চমৎকার ছিল এবং তার কণ্ঠ শুনতে মন্দ লাগতো না, কিন্তু রাত্রে হলেই কেন যেন আমার ভয় লাগতো। বাবা মার কথা মতো আমি ওদিনকে তার সঙ্গে ঘুমাতে গেলাম। বাবা মা এবং আমি একই সঙ্গে ঘুমিয়ে আছি। আমার তো কোনোভাবেই ঘুম আসছিল না। কারণ হচ্ছে, আমার বারবার শুধু মনে হচ্ছিল যে মেয়েটা এসে যে কোনো সময় আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। তারপর হঠাৎ করে একটা শব্দ হলো। বাবা মা তখন ঘুমিয়ে পড়েছেন। রাত তখন 2টা থেকে 3:30 বেজে গিয়েছে, মাঝখানে 1 ঘন্টা পেরিয়ে গিয়েছে। আমি সজাগ রয়েছি। বাবা মা ঘুম থেকে উঠে গেল। উঠে দেখলো ঘরের মধ্যে কিছু জিনিস ওলট পালট, এবং আমাদের যে আলনা ছিল, যে আলনার মধ্যে আমরা কাপড় রাখতাম, সেই আলনাটা মেঝেতে পড়ে আছে। কাপড়গুলো সব ওলট পালট অবস্থায় পড়ে আছে। তারপর বাবা মা উঠে বললেন কি যে, এরকম ভাবে আলনাটাকে ঝাঁকি মেরে কে ফেলে দিল? আমি বাবাকে বলতে লাগলাম, শোনো, আমার কথা তো তোমরা বিশ্বাস করোনি, এবার বিশ্বাস করে দেখো। আমার ঘরে নিশ্চয়ই কোনো কিছু আছে, কোনো প্রেত আটটা তাট্টা, যে কিনা আমাকে ভয় দেখায় এবং আমাকে সঙ্গে করে নিয়ে যেতে চায়, এবং সেটা একটা মেয়ে। এই কথা শুনে পরের দিন সকাল হওয়ার সঙ্গে সঙ্গেই আমার আব্বা এবং আম্মা দুজনে আমাকে একটা কবিরাজের কাছে নিয়ে গেলেন। কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পরে সেই কবিরাজ জানালেন, আপনাদের ছেলেকে একটা জিনে আছর করেছে, একটা মেয়ে জিন, এবং এই মেয়ে জিনটা ভীষণ শক্তিশালী। এই মেয়ে জিনটার সঙ্গে আমি কোনোভাবেই পেরে উঠতে পারবো না। আপনারা অন্য কোনো কবিরাজ অথবা পীর ফকির দেখেন, যে কিনা এই মেয়ে জিনটার সঙ্গে পারবে। মেয়ে জিনটাকে দেখে মনে হচ্ছে সে বেশ শক্তিশালী, এবং তোমার ছেলের পিছু সে ছাড়বে না। আমার আব্বা আম্মা সহজ সরল মানুষ ছিলেন, তার পরিচিত কোনো কবিরাজও ছিল না। তিনি সেই কবিরাজকে বললেন, আচ্ছা কবিরাজ মশাই, আমাদেরকে অন্য কোনো কবিরাজ বা পীর ফকিরের সন্ধান দিন, যার সঙ্গে আমরা কথা বলতে পারি বা এই সমস্যা থেকে সমাধান পেতে পারি। তিনি বললেন, আমার এরকম কোনো কারোর জানা নেই, আর আমি যদি তোমাদেরকে সাহায্য করি
তাহলে ওই মেয়েটা আমাকে ছাড়বে না। তারপর আমার বাবাও আমাকে নিয়ে বাড়িতে চলে আসলেন। ওরকম ভাবেই 2 দিন কেটে গেল। 2 দিন আমি আর সেই মেয়েটাকে দেখতেও পেলাম না, বা সে আমার কাছে সেরকম হাসেও নি। ওই দিন আসার পরে আমার আব্বা আমাদের মসজিদের ইমাম সাহেবের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন। ইমাম সাহেব বলছেন যে এসব বিষয়ে বড় কোনো কামেল পীর ছাড়া হতে পারবে না। সেই তার কবিরাজ মশাই যেহেতু বলেছেন যে জিনটা বেশ শক্তিশালী, তাহলে বড় কোনো আলেম লাগবে এটাকে পিছু ছাড়ানোর জন্য, এবং এটা নিয়ে আপনি ভয় পাবেন না। এগুলো সাধারণত মেয়ে জিন এগুলো হয়ে থাকে, এগুলো তেমন কোনো ক্ষতি করে না। আমার আব্বা সেই সান্ত্বনা পেয়ে আর কিছু করলেন না। মাঝখানে হচ্ছে বললাম 2 দিন সময় কেটে গেল। ঠিক 3 দিনের মাথায় রাত তখন আনুমানিক 2টা বাজে। আমার ঘুম ভেঙে যায় বরাবরের মতো। গত 2 দিন বেশ আরাম করেই ঘুমিয়েছিলাম, কিন্তু আজকে আবার এমনটা হওয়া শুরু করলো। আমার কানে স্পষ্ট সেই মেয়েটার হাসি ভেসে আসলো। মেয়েটা অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি ভয় পেয়ে গেলাম। তখনই সেই মেয়েটা আমাকে ডাক দিয়ে বলতে লাগলো, তুমি ভয় পাবে না, আমি তোমার কোনো ক্ষতি করব না, বা তোমাকে কোনো ক্ষতি করার জন্য আমি এখানে আসিনি। আর তোমাকে বলি, তুমি আমাকে তাড়ানোর জন্য কবিরাজের কাছে কেন গিয়েছিলে সেটা বলো আগে। মেয়েটা এটা বলতেই আমি ভয় পেয়ে গেলাম। আমি ভাবলাম এখান থেকে উঠে দৌড় মারবো কিনা। মেয়েটা কান্না করতে লাগলো। বলল কি যে, তুমি কখনোই আমাকে ছাড়ানোর জন্য এসব কাজ করবে না, কোনো কবিরাজের কাছে যাবে না। মেয়েটা কান্না কেন করছে সেটাই ভাবতে লাগলাম। আমি সঙ্গে সঙ্গে কম্বল সরিয়ে দেখলাম আমার পুরো ঘর আলোকিত হয়ে গিয়েছে। আমি অবাক হয়ে গেলাম। বিস্ময়ের সীমা রইল না, কারণ আমার সামনে যে মেয়েটা দাঁড়িয়ে আছে সেই মেয়েটা এত সুন্দর এবং তার গা থেকে নূরের মতো আলো ঝরে পড়ছে। তাকে দেখতে যেন স্বর্গের অপ্সরার থেকে কম কিছু নয়। সে সাদা রঙের একটা বোরকা পরে আছে এবং তার মুখ তখন খোলা। মেয়েটা এত বেশি সুন্দরী এবং তার গা থেকে এরকম বেশি আলো ঝিকড়ে পড়ছে যে আমি যেন পাগল প্রায় হয়ে যাচ্ছিলাম। মেয়েটার টানা টানা চোখ, চোখের মণিগুলো একদম নীল রঙের, গোলাপি রঙের নরম ঠোঁট, এবং তার দিকে তাকিয়ে আমি যেন পুরাই ফিদা হয়ে গেলাম। এত সুন্দরী মেয়ে আমি আমার এলাকায় কোনোদিন দেখিনি। আমি মেয়েটাকে দেখে সম্পূর্ণভাবে ফিদা হয়ে গেলাম। আগে জিজ্ঞেস করলাম যে আপনার নাম কি, আর আপনি আমার ঘরে এভাবে কিভাবে আসলেন, আর আমাকে এভাবে কেনই বা ডাকেন। তারপর মেয়েটা আমাকে বলতে লাগলো, আমি একটা মেয়ে জিন, আর আমার নাম হচ্ছে নুসরাত জাহান পরী। আমি তোমাকে সেদিন প্রথম দেখে আমার অনেক ভালো লেগে যায়, আর সেদিন থেকেই আমি তোমার পিছু নিয়েছি। আমি মেয়েটাকে বলতে লাগলাম, আপনি আমাকে কোন দিন দেখেছেন আমি আসলে বুঝতে পারলাম না, আর আপনার সঙ্গে তো আমার কোনোদিন কখনো দেখা হয়নি, আর আপনি একটা পরী জিন বলছেন, কিন্তু আমি তো বুঝতে পারছি না যে আপনার সঙ্গে আমি দেখা করলাম কখন। তখন মেয়েটা বলল, সেদিন রাত্রেবেলা তুমি যখন তোমার বন্ধুর বাড়ি থেকে ফিরছিলে, আমি সাদা বিড়ালের রূপ ধরে সেদিন ওইখানেই ঘুরে বেড়াচ্ছিলাম। আমার মানুষের দুনিয়ায় ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে, বিশেষ করে রাত্রেবেলা যখন ঘন অন্ধকার থাকে, সবাই ঘুমিয়ে পড়ে, তখন আমি বিভিন্ন প্রাণীর রূপ ধরে ঘুরে বেড়াই। বিশেষ করে বিড়ালের রূপ ধরেই ঘুরে বেড়াই, কারণ হচ্ছে আমার বিড়ালের রূপ ধরে ঘুরে বেড়াতে খুবই ভালো লাগে। সেদিন রাতে ঘুরতে ঘুরতে হঠাৎ করে রাস্তায় তোমাকে দেখি। আমি তোমাকে দেখি প্রথম দেখাই আমার এত বেশি ভালো লেগে যায়, আমি কিছু বলতে পারিনি সেদিন তোমাকে। তারপর রাস্তায় দেখে আমি দেখলাম তুমি ভয় পাচ্ছিলে, কিন্তু তুমি গোরস্থানের ভেতরে ঢুকে যাওয়ার পরে আমি আর তোমার পিছু নিতে পারিনি। তবে তোমাকে দেখে আমার এত বেশি ভালো লাগে সেদিন রাতে যে আমি মনের অজান্তেই তোমাকে পছন্দ করে ফেলি, এবং তোমাকে যতই দেখি দেখতে দেখতে যে কখন ভালোবেসে ফেলেছি সেটা আমি জানি না। তোমাকে সেদিন রাতে দেখার পর তোমাদের বাড়িতে চলে এসেছিলাম তোমার পেছন পেছন। তারপর সেদিন সন্ধ্যায় যখন তুমি সেই বটগাছটার নিচে নদীর পাড়ে বসেছিলে, সেদিনও আমি বিড়ালের রূপ ধরে সেখানে গিয়েছিলাম, এবং সেই বিড়ালটা আমি ছিলাম। তুমি তো ভয় পেয়ে সেখান থেকে চলে আসলে। এই কথা শুনে আমার যেন আক্কেল গুড়ুম হওয়ার মতো অবস্থা, কারণ আমার সামনে যে সুন্দরী মেয়েটা দাঁড়িয়ে আছে সে আর কেউ নয়, সে একটা জিন পরী, এবং সে আমাকে বলছে সে নাকি আমাকে পছন্দ করে এবং আমাকে ভালোবাসে। আমি তখন ভীষণ ভয়ে ভয়ে বলতে লাগলাম, না না, এটা এটা কিভাবে সম্ভব, আপনি একটা পরী আর আমি মানুষ, এরকম ভাবে বলতে লাগলাম। মেয়েটা তখন একটু মুচকি হেসে আমাকে বলল, আহা, তুমি ভয় পাচ্ছ কিসের জন্য? আমি তো তোমাকে এখান থেকে কোনো ক্ষতি করতে আসিনি, বা তোমাকে মেরে ফেলতেও আসিনি। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আর তুমি দয়া করে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করবো না, বুঝছো? আমি তোমাকে ভালোবাসি। জিন জাতি বলে কি সবাই খারাপ হয় নাকি? তুমি হয়তো জিনেদের সম্পর্কে খারাপ কিছু শুনেছ, তবে আমি কোনো খারাপ জিন নই, আমি ভালো জিন।
এবং আমি তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পর আমি ভেবে অবাক হলাম, এত সুন্দরী এবং চমৎকার একটা মেয়ে আমাকে বলছে সে আমাকে ভালোবাসে। আমি বললাম, না না, এটা কিভাবে সম্ভব হয়? আপনি একটা পরী, জিন, অন্য ধরনের জাতি, আর আমি একজন মানুষ। আমাদের ভালোবাসা কিভাবে সম্ভব হয়? আমাদের মিলন তো কখনো সম্ভব নয়। তখন সেই মেয়েটা বলল, আমরা ভিন্ন জাতি হলেও কিন্তু ওই একই আল্লাহর সৃষ্টি, আর আমি তোমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসি। সারা জীবন তোমাকে আগলে রাখবো, কোনো কিছুর কমতি তোমাকে হতে দিব না। আর মিলনের কথা বলছো, তোমার আমার মধ্যে কোনো পার্থক্য নেই, তুমিও যা আমিও তাই, বুঝতে পেরেছ? তারপর আমি কেন যেন নুসরাত জাহান পরীকে হ্যাঁ বলে দিলাম। সে খুব খুশি হলো, আর আমি তাকে পছন্দ করে ফেলেছি, কারণ এরকম অপূর্ব সুন্দরী একজন মেয়ে আমাকে ভালোবাসার প্রস্তাব দিয়েছে। এটা আমি কি করে ফিরিয়ে দিতে পারি? আমারও তাকে ভালো লেগে যায় সেদিন দেখেই, কারণ এত সুন্দরী মেয়ে আমি আমার জীবনে পাবো কিনা আমি জানি না। এর পরদিন থেকেই আমাদের ভালোবাসা শুরু হয়। মেয়েটা ওই দিন রাতেই আমার কাছে এসে বসেছিল। তারপর প্রায় রাতেই সে আমার রুমে আসতো। আমরা রাত্রেবেলা গল্প করতাম। সে যেদিনই আসতো সেদিনই আমার জন্য কোনো না কোনো জিনিস নিয়ে আসতো। সে কোনো দিনই খালি হাতে আসতো না। ওই দিনকার পর থেকেই আমার সঙ্গে এরকম ঘটনা, মানে আমি বাবা মাকে বুঝতেই দিই না যে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটে বা আমার সঙ্গে কি আছে সেটা বাবা মা বুঝতেই পারে না। ওই পরীটা যখন আমার কাছে আসতো, ফল, খাবার, মিষ্টান্ন, বিভিন্ন ধরনের জিনিস আমার জন্য নিয়ে আসতো। এক এক দিন এক এক ধরনের জিনিস নিয়ে আসতো। আমার এত ভালো লাগতো, আমি আসলে বলে বোঝাতে পারবো না। আমার নিজের কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো এক স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি যদি আগে জানতাম যে এটা একটা পরী মেয়ে এবং সে আমাকে এরকম পরিমাণ ভালোবাসে, তাহলে হয়তো এতদিন আমাকে এরকম ভয় পেতে হতো না। মেয়েটা প্রত্যেক দিন আমার কাছে আসতো। এসে আমি তার কোলে শুয়ে থাকতাম, সে আমার মাথা টিপে দিত, আমার সঙ্গে গল্প করত, আমার কপালে চুমু খেত, চুল টেনে দিত, নানান ধরনের দুষ্টুমি করত। আমি আমার জীবনে দুইটা মেয়েরই হাত ধরেছি। সে দুজন আমার বান্ধবী ছিল, তাছাড়া আর তো কিছু করা হয়নি। মানুষের হাত আর পরীর হাত আকাশ পাতাল তফাৎ। পরীর হাত দুটো যেন একদম কাইনেটিক স্যান্ডের মতো এত বেশি নরম আর এত বেশি তুলতুলে, তার গালগুলো খুব বেশি তুলতুলে। আমি অবাক হয়ে ধরতাম এবং দেখতাম। একদিন এমন হলো যে সে আমার ঠোঁটে তার ঠোঁট রাখলো। তার ঠোঁটটা এত বেশি গোলাপি আর মায়াবী, আর তার ঠোঁটে চুমু খেয়ে আমি যেন স্বর্গীয় এক অনুভূতির মধ্যে হারিয়ে যেতে লাগলাম। প্রায় দিনই সে এরকমভাবে আসতো এবং তার সঙ্গে আমার সারা রাত গল্প হতো। সারা রাত ভরেই আমি তার সঙ্গে গল্প করতাম। সে আমার হাত পা টিপে দিত, আমাকে চুমু খেত, আমাকে আদর করত, আরও না জানি কত কি। আর যেসব খাবারগুলো আনতো দুজনে মিলেই খুবই মজা করে খেতাম এবং আমার কাছে সমস্ত কিছু এত বেশি ভালো লাগতে শুরু করলো যে আমার স্বাভাবিক জীবনই কেমন ওলট পালট হয়ে গেল। আমি আগের থেকে বদলে যেতে লাগলাম। সারা রাত ঘুমাতাম না, সারা রাত জেগে জেগে শুধুমাত্র ওর সঙ্গে গল্প করতাম এবং দিনে উঠে বেশিরভাগ দিনে আমি স্কুলে যেতে পারতাম না। স্বাভাবিক জীবনে হ্যাম্পার হতে লাগলো। আমার আব্বা একদিন ডেকে জিজ্ঞেস করলেন, কিরে, এখন কি সেরকম জিনিস আর দেখিস? আমি বললাম, কই না তো আব্বা, আমি এরকম কোনো কিছু দেখি না, এখন ঠিক হয়ে গেছে। তখন আব্বা মনে মনে ভাবলেন যে হয়তো ঠিক হয়ে গেছে। আব্বা আমার প্রতি আর কোনো নজর দিলেন না। তবে ৩-৪ দিন বাদে স্কুল থেকে গার্ডিয়ানের জন্য ডাক দিলেন, আমি যে স্কুলে যাই না সেটা বলার জন্য। আর স্কুলে গেলেও পড়া দিই না, কারণ পড়াশোনা আমার শিখে উঠেছিল তখন। সারাদিন যদি এরকম প্রেম প্রীতি এবং ভালোবাসার মধ্যে ডুবে থাকে কেউ, তাহলে তার পড়াশোনা কোথায় যায়? তবে একটা বিষয় হচ্ছে যে আমার পরীক্ষায় আমি খুব ভালো রেজাল্ট করতাম, এটাই আমাকে বাঁচিয়েছিল পরে। আমার আব্বা আমাকে যখন স্কুলে ডাকে, বলে কি যে আপনার ছেলে স্কুলে আসে না, স্কুলেও পড়াশোনা ঠিকঠাক মতো দেয় না, সামনে ফাইনাল পরীক্ষা, এর মধ্যে যদি এরকম করে আর সারাদিন ভরে স্কুলে এসে ক্লাসের নামে ঘুমাই পেছনে বসে। তারপর পরীক্ষা দিলাম। পরীক্ষা দেওয়ার পর আমার রেজাল্ট খুব ভালো আসলো, সবার থেকে ভালো। রেজাল্ট ভালো আসার কারণ হচ্ছে ওই পরীটা আমাকে সাহায্য করেছিল। আমার সমস্ত উত্তর সে অদৃশ্য অবস্থায় আমার পাশে বসে বসে দিয়েছিল, যার কারণে আমি পরীক্ষায় সবার থেকে ভালো মার্ক তুললাম। তখন স্যাররা আমাকে কিছু বলতো না, ক্লাসে কেন যায় না এই বিষয় নিয়ে, বা পড়া কেন দিই না এই বিষয় নিয়ে কোনো কিছু জিজ্ঞেস করতো না। আমার এরকম ভালোই কাটছিল। মেয়েটা প্রত্যেক দিন আমার কাছে আসতো এবং এসে আমার সঙ্গে এরকমভাবে শুয়ে থাকতো, গল্প করত। আমাদের মাঝে সমস্ত কিছু হয়ে গিয়েছিল, যেমনটা একজন স্বামী স্ত্রীর মাঝে হয়। প্রথম যেদিন এমন হয়েছিল, আমি যেন একটা স্বর্গীয় অনুভূতির মধ্যে হারিয়ে যাচ্ছিলাম, কারণ এই জিনিসগুলো আমার কাছে ছিল একদমই নতুন।
আর এরকম একজন সুন্দরী, এরকম চমৎকার মেয়ে যার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এত বেশি নরম এবং এত বেশি তুলতুলে, যার বুকের উপর শুলে পৃথিবীর সমস্ত শক্তি যেন আমাকে তার দিকেই টানে, আর পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট যেন ভুলে যাই আমি। আমার কোনো দুঃখ কষ্টই যেন ছিল না। সে আমাকে সবসময় আদর করত, আমাকে সব কাজে হেল্প করত। কেউ যদি আমাকে মারধর করত বা মারার জন্য এগিয়ে আসতো, তাহলে সে তাকে নানানভাবে শাস্তি দিত এবং প্রচণ্ড হেল্প করতো আমাকে সবসময়। একদিন রাতে সে আমাকে ডাকলো। আমি ওদিন রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। সে আমাকে এসে ডেকে বলল, এই উঠো উঠো, তাড়াতাড়ি ওঠো, এত ঘুমাচ্ছ কিসের জন্য? তুমি জানো না আজকে আমি আসবো? আমি বললাম, তুমি তো গতকালকে আসোনি, যার কারণে ভেবেছি হয়তো আজকেও আসবে না, যার কারণে আমি ঘুমিয়ে পড়েছিলাম। সে আমাকে বলল, ওঠো, আজকে তোমাকে আমি একটা জায়গায় নিয়ে যাব। আজকে আমাদের ওখানে কেউ নেই, যদিও আমাদের ওই এলাকায় মানুষ নিয়ে যাওয়ার কোনো বিধান নেই, তবুও আজকে ওখানে কেউ নেই। আমি এই দিনটারই অপেক্ষা করেছিলাম। আজকে ভরা পূর্ণিমা, চলো তোমাকে নিয়ে আমি সেইখানে যাব, ঘুরতে যাব। আমি অনেক খুশি হলাম, বললাম কি যে হ্যাঁ আমি যাব। তাই বলে আমি উঠে জামা কাপড় পরতে যাব। সে বলল কি যে, তোমার জন্য আমি এক ধরনের জামা কাপড় নিয়ে এসেছি, খুব দামি, এগুলো আমাদের ওইখানে তৈরি হয়, তুমি এই জামা কাপড়টা পরে নাও, ঠিক আছে? তারপর আমি তার সামনে সেই জামা কাপড়গুলো পরে নিলাম। এত চমৎকার লাগছিল আমাকে দেখতে, যেন রাজপুত্রের মতো। তারপর ও আমাকে বলল, চলো বাইরে চলো। আমি ওর সঙ্গে বাইরে গেলাম। আমরা দুজন হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে বলল কি যে, তোমার চোখটা বন্ধ করো তো। আমি চোখটা বন্ধ করলাম। তারপর ও আমাকে ওর বুকের সাথে জড়িয়ে ধরলো। তারপর বলল, চোখ খুলো। খানিকক্ষণ বাদে আমি চোখ খুলে আসলে অবাক হয়ে গেলাম। আমি দেখতে পেলাম সামনে বিরাট সমুদ্র, এবং আমি যেখানটায় বসে আছি তার চারপাশে শুধুমাত্র ফুল গাছ আর ফুল গাছ, এবং একটা পাহাড়ের চূড়ায়। জায়গাটা এত চমৎকার যে আমি কি বলবো আপনাদেরকে, বলে বোঝানোর ভাষা আমার নেই। আমি ওর কোলের উপর শুয়ে সেই চাঁদনি রাত, জঙ্গলের আশেপাশে সেই ফুলের ঘ্রাণে যেন মন মোহমোহ হয়ে যাচ্ছিল, আর চারিপাশে এত চমৎকার, যেন স্বর্গের মধ্যে বসে আছি এমন মনে হচ্ছিল। আমি বললাম, এটা কোন জায়গা? সে বলল, এটা আমার খুবই পছন্দের জায়গা। আমাদের অঞ্চলে, মানে আমরা যেখানে থাকি, জিনারা যেখানে থাকি, আমি মাঝে মধ্যে এখানে আসি। তারপর সে আমার মাথাটা ধরে কিস করলো। আমি প্রায় পাগল হয়ে যাচ্ছিলাম তার পরশ পেয়ে। সে আমাকে চুমু খেতেই লাগলো, আমাকে চুমু খেয়েই যাচ্ছিল। আমার এমন মনে হচ্ছিল যে আমি যেন স্বর্গীয় অনুভূতির মধ্যে দিয়ে যাচ্ছি। আমি তার সঙ্গে সেখানে প্রায় সারা রাতই কাটালাম। তারপর সারা রাত কাটিয়ে যখন ভোর হবে, সে আমাকে বাড়িতে দিয়ে গেল। আমি বললাম, আজকে ঘুরে অনেক মজা পেয়েছি, আমি আবার যেতে চাই। তখন সেই পরীটা বলল, যার নাম ছিল নুসরাত জাহান, সে বলল, আরেকদিন নিয়ে যাব, এখন তুমি যাও, আমার যাওয়ার সময় হয়ে গেছে, আমাকে চলে যেতে হবে। ওর সঙ্গে এরকম সম্পর্কের বেশ কয়েক বছর আমাদের কেটে গিয়েছিল। কারণ হচ্ছে, আমার কেন যেন ওর সঙ্গে থাকতে ভালো লাগতো, আর ওকে এত পরিমাণ ভালোবাসতাম, আমি আমার নিজের জীবনের চেয়েও ভালোবাসতাম। হঠাৎ করেই একদিন আমার আব্বা আমাকে ডেকে বললেন, শরীফুল, তোর সঙ্গে কথা আছে। আমি বললাম, কি কথা আব্বা? আব্বা তখন ডেকে বললেন, তোর জন্য পাত্রী দেখেছি, তোকে বিয়ে করাবো আমি। আমি বললাম, আব্বা, আমার কি বিয়ের বয়স হয়েছে? আমার বয়স এখন কত, তুমি আমাকে বিয়ে করাচ্ছ? আব্বা এই কথা বলার পরে বললেন, তা যত বয়সী হোক, তোর বিয়ের বয়স তো হয়েছে, তাই না? তোকে আমি এখনই বিয়ে করাবো। আমি মাকে বললাম, মা, আমি এখন বিয়ে করব না। মা বলল কি যে, কেন, এখন বিয়ে করতে কি সমস্যা? আব্বা মা দুজনেই আমার উপর জোর দিতে লাগলেন। ও বললেন কি যে, তোকে বিয়ে করতেই হবে। আমি কোনোভাবেই বিয়ে করার জন্য রাজি হলাম না। কারণ হচ্ছে, আমি তো আমার সেই নুসরাত জাহান পরীটাকে ভালোবাসি। আমি কোনোভাবেই তাকে বিয়ে করব না, আমি কোনোভাবেই বিয়ে করব না। আমি যদি বিয়ে করি, তাহলে আমার সেই নুসরাত জাহান পরীটাকেই বিয়ে করব, কারণ আমি যে ওকে ভালোবাসি। আর এই কথা আমি আব্বা মাকেও বলতে পারছি না। আমার আব্বার এক দূর সম্পর্কের আত্মীয়র মেয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। মেয়েটা দেখতে শুনতে খুব ভালো, আমাদের বাড়িতে এসে আমাকে দেখেও গিয়েছে। তবে আমি যে বিয়ে করতে চাইছি না, সেটা আমি আব্বাকে বারবার করে বলেছি। আব্বা খানিকটা সন্দেহ করলেন যে কেন বিয়ে করতে চাইবে না ছেলে আমি বিয়ে দিচ্ছি তাকে, আমার নিজের খরচে তার বউ পালবো, সমস্ত কিছু করব। আর এখনকার ছেলেটা তো আগেই বিয়ে করতে চায়, ওকে আমি জোর করে বিয়ে করাচ্ছি, অথচ ও বিয়ে করতে চাচ্ছে না। বিষয়টা আমার আব্বার সন্দেহর চোখে দেখে। তারপর আমার আব্বা মা সেই কবিরাজের কাছে এবং মৌলবী সাহেবের কাছে আবার যায়। বলে কি যে, তোর ছেলের কাছে সেই জিনটা এখনো আছে, এবং তোর ছেলে সেই জিন মেয়েটার সঙ্গে মেলামেশা করে, প্রত্যেক দিনই প্রায় দেখা করে। সেই জিন মেয়েটা তোর ছেলের উপর বশ করেছে। তোর ছেলেকে দ্রুত কোনো ভালো কবিরাজের কাছে দেখা, না হলে ওই জিন মেয়েটা কিন্তু তোর ছেলেকে নিয়ে যাবে।
এই কথা বলার পরে তো আমার আব্বা ভীষণ ভয় পেয়ে যায়। এরপরে আব্বা বুঝতে পারে যে এতদিন তাহলে আমি ওই পরীটার বশে আছি এবং পরীটা আমাকে বশ করে রেখেছে বলে আমি আগের মতো আর কিছু দেখতে পাই না। আর আব্বা ভেবেছিল আমার সঙ্গে হয়তো পরীটা নেই বা চলে গিয়েছে। আব্বা অনেক খোঁজাখুঁজির পরে আমার এক দূর সম্পর্কে নানার খোঁজ পায়। সেই নানাটা ছিল একজন কামেল পীর এবং সে এসব বিষয়ে খুব ভালো জানত। একদিন সেই নানা আমাদের বাড়িতে আসে। আমি আসলে জানতাম না যে নানা কেন আমাদের বাড়িতে এসেছিল, আর ওর সঙ্গে যে আমার বিয়ে ঠিক হয়েছে বা আমার বিয়ে দিতে চায় সেটা আমি আমার সেই পরিপ্রেমিকা মানে নুসরাত জাহানকে জানাইনি। আমি তাকে বলিনি, কারণ হচ্ছে এটা বলার কোনো বিষয় না, আর আমি তো বিয়ে করব না। আমি যদি বিয়ে না করি তাহলে তো ওরা আমাকে জোর করে বিয়ে দিবে না। তবে আমার উচিত ছিল নুসরাত জাহানকে হয়তো বলা। যদি বলতাম তাহলে হয়তো এরকমটা হতো না। আমি কলেজ থেকে ফিরে আমার নানাকে দেখে সালাম দেই। নানা আমাকে হাত ধরে কিছু একটা বলে এবং একটা দোয়া পড়ে আমার গায়ে ফু দেয়। আমি বললাম, নানা কি করছেন? নানা তখন কোনো কথা বললো না, বলো কি যে কি ব্যাপার নাতি, ভালো আছো? আমি বললাম, হ্যাঁ নানা ভালো আছি। কবে আসলেন আপনি? আর আমি আপনাদেরকে তো অনেকদিন দেখি না। এই নানা হচ্ছে আমার আম্মার কাকা ছিল এবং সে এখানে এসেছে, মাঝে মধ্যে আসতো আগে, তাও অনেক ছোটবেলায় দেখেছি। কিন্তু উনি যে কি জন্য এসেছিলেন সেটা আমি সেদিনকে ঘাটাইনি, কারণ হচ্ছে আমি আমার প্রেমিকার সাথে দেখা করার জন্য মরিয়া হয়েছিলাম। আমি তার সঙ্গে আজকে রাত হলেই দেখা করব এবং তার সঙ্গে আমার একটা জায়গায় বেড়াতে যাওয়ার কথা ছিল। আমি রাত্রেবেলা নুসরাত জাহানের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু নুসরাত জাহান কোনোভাবেই ওদিনকে রাত্রে আসলো না। সারা রাত কেটে গেল, আমি নুসরাতের জন্য অপেক্ষা করলাম। সারা রাত ভরে সে আমার বাড়িতে কোনোভাবেই আসলো না। এরকম করে পরদিন কেটে গেল, পরে আবার রাত হলো। এরকম করে দিনের পর দিন যায়, রাতের পর রাত যায়, কিন্তু কোনোভাবেই নুসরাত আর আমার কাছে আসে না। আমি সঙ্গে সঙ্গেই আব্বার কাছে গেলাম, আব্বা তোমরা কি কিছু করেছো? আব্বা তখন কোনো জবাব দিলেন না কথার। অনেক চিল্লাপালা করার পরে আব্বা বললেন কি যে, শোন, ওই পরীটা হচ্ছে একটা ভিন্ন জাতি আর তুই হচ্ছেন একজন মানুষ। নানা সেদিনকে কি করে গিয়েছিল এবার আমি বুঝতে পেরেছি। নানা সেদিনকে আসার পরে কিছু একটা করেছে যার কারণে নুসরাত আর সেদিনের পর থেকে আমার কাছে আসেনি। কি করেছে আমি জানি না, তবে আমি সারা দিন রাত প্রচন্ড পরিমাণ কান্না করতাম, কারণ হঠাৎ করেই যদি কারোর কলিজা কেটে নেওয়া হয় তখন কেমন লাগে সেটা আমি হয়তো বুঝতে পেরেছি। আমি সারাদিন রাত কান্নাকাটি করতাম। আমার কান্নাকাটি দেখে আমার আম্মা আমার আব্বাকে বলল যে ছেলেটা তো পাগল হয়ে যাবে, ওকে ওকে তার কাছে ফিরিয়ে দেই। আমার মন নরম ছিল, সে বুঝতে পারছে। আম্মা ওই কথা আব্বারে বলার পরে আব্বা ভীষণ পরিমাণ ঝাড়ি দেয়, বলে কি যে তুই বেশি জানিস, ওই জিনটা যদি তোর ছেলেকে নিয়ে যায় চিরদিনের জন্য তখন থেকে পাবি, এখন যদি ওকে নিয়ে যায় ওকে বিয়ে করাতে হবে যে কোনোভাবে। আমি সারা দিন রাত কান্না করতাম। এরকম করে মাসের পর মাস কেটে যায়, আমি তাকে আর দেখতে পাই না। আমার বাবা মা আমাকে ওই কথার কোনো উত্তর দেয়নি। এইভাবেই প্রায় 2 বছর মাঝখানে কেটে যায়। যার সঙ্গে আমার বিয়ে হওয়ার কথা ছিল সেই মেয়েটার অন্য কারোর সঙ্গে বিয়ে হয়ে যায়। আমি তো নুসরাত জাহানকে ভালোবাসি এবং ভালোবেসে যাব, কারণ হচ্ছে আমার ভালোবাসা তো মিথ্যা ছিল না, আর নুসরাতও আমাকে প্রচন্ড পরিমাণ ভালোবাসতো, সেটা আমি বুঝতে পারতাম। 2 বছর কেটে যাওয়ার পরে আমি তাকে অনেক মিস করতাম, সারাদিন রাত কান্নাকাটি করতাম তখন নিজের দরজা জানালা বন্ধ করে। আমি তখন ইউনিভার্সিটিতে পড়ি। কিছুদিন যাবার পর আমার বাড়ি থেকে অনেক জোর জবরদস্তি করে, অনেক ব্ল্যাকমেইলিং করে আমাকে বিয়ে দিয়ে দেয়। আমি বিয়ে করেছি ঠিকই, কিন্তু সেই নুসরাত জাহানকে আমি ভুলতে পারিনি আজও। বিয়ে করার পরে আমার সংসার করতে মানে মানিয়ে নিতে বেশ কয়েক বছর লেগে গিয়েছিল। তারপর আমার কাছে যে মেয়েটা এসেছে তাকে আমি অনেক জ্বালিয়েছি। তাকে শুরু কিছু বছর আমি বউয়ের মর্যাদা দিইনি, কারণ হচ্ছে আমার তাকে ভালো লাগতো না, আমার তো নুসরাত জাহানকে ভালো লাগতো। সেদিনকে যাওয়ার পর থেকে সে আর কোনোদিন আমার জীবনে ফিরে আসেনি। কেন আসেনি বা নানা সেদিনকে কি করেছিল আমি কিছুই জানি না, তবে নুসরাত জাহানের কথা মনে পড়লে আমার বুক ফেটে কান্না আসে। বিয়ে করার পরে আল্লাহ পাক আমার ছেলে সন্তান দিয়েছেন 2। আমার ঘর হয়েছে, সংসার হয়েছে, সমস্ত কিছুই হয়েছে, কিন্তু আমি নুসরাত জাহানের কথা আজও পর্যন্ত ভুলতে পারি না। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমরা যেন সবসময় শান্তিতে থাকতে পারি। আর সেই নুসরাত জাহানের কথা মনে পড়লে আমার এখনো বুক ফেটে কান্না আসে। প্রিয় দর্শক, আমাদের আজকের ঘটনাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে অবশ্যই ভুলবেন না। ঘটনাটি শুনে আমার নিজের কাছেই প্রচন্ড পরিমাণ খারাপ লেগেছে, আর যার সঙ্গে এটা ঘটেছে তার কাছে তো আসলে খারাপ লাগবে। ছেলেটা ইন্ডিয়া থেকে আমাদের কাছে ঘটনাটি পাঠিয়েছে।
আমি শরীফুলকে বলবো অবশ্যই ধৈর্য ধরতে এবং এখন যে সংসার করছে সেই সংসারে ফোকাস করতে। আসলে যে আসে আর ওরা হচ্ছে গিয়ে ভিন্ন জগতের বা অন্য কোনো জগতের প্রাণী, যার কারণে ওদের সঙ্গে এরকমভাবে মেলামেশাটা ঠিক হয়নি, কারণ এটা কখনো মিলিত সম্ভব না। তোমাকে যদি জিনের দুনিয়ায় নিয়েও যেত তারপরেও কিন্তু তুমি সেখানে হয়তো তার সঙ্গে কিছু বছর থাকতে পারতে, কিন্তু আলটিমেটলি কিন্তু তোমাকে তোমাদের বাড়িতেই ফিরে আসতে হতো, তাই না? তো আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তুমি এখন বিয়ে করেছো, আল্লাহ পাক তোমাকে হেদায়েত দান করুক, আল্লাহ পাক তোমাকে ভালো রাখুক, তোমার সংসার, সন্তান এবং স্ত্রীকে ভালো রাখুক এবং সবসময় তুমি ভালো থাকো, সেটাই দোয়া করি। এতক্ষণ কণ্ঠে আপনাদের প্রিয় ইমরান আমি আপনাদের সঙ্গে ছিলাম। আশা করি ঘটনাটি ভালো লেগেছে। আপনাদের জীবনে যদি এরকম কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখিয়ে জানাতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস অথবা ফেসবুক পেজের ঠিকানা আমাদের ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে বেশি বেশি করে কমেন্ট করবেন। আর দেখা হবে পরবর্তী অন্য কারো জীবনের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।